সবচেয়ে অদ্ভুত ব্যাপার জানো, মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না, তবুও ভবিষ্যতের জন্যই সবচেয়ে বেশি স্বপ্ন বুনে। একটা সিদ্ধান্ত, একটা মুহূর্ত, একটা দিন কখন যে পুরো জীবনটাকে নতুন করে লিখে দেয় তা কেউ আগে থেকে বুঝতে পারে না। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্প ঘরে। আজ আমরা শুনব সালমা চৌধুরীর লেখা মৃত্যু ভালোবাসিত কি উপন্যাসের 94তম পর্ব। চলো আজ জীবনের সেই পাতাটা খুলে দেখি যেটা লেখা হয়েছিল ভালোবাসার কালি দিয়ে। পর্ব নাম্বার 94। সকালে নাস্তার টেবিলে আবির আর মেঘ ব্যতীত সকলেই উপস্থিত। বনাও সবার সাথে খেতে বসেছে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালেন, আবির আর মেঘ কি এখন ওঠেনি? মালিহা খান মিমকে উদ্দেশ্য করে বলল, মিম দেখে এত। মিম সঙ্গে সঙ্গে উঠে গেল। আবিরের রুমের দরজায় ডাকতে গিয়ে খেয়াল করলো দরজা খোলা। রুমে মেঘ আবির কেউ নেই। মিম রুমের ভেতরে ঢুকে ভালোভাবে দেখল। সহসা বাহিরে এসে উচ্চস্বরে বলল, ভাইয়া আপু কেউই রুমে নেই। আলী আহমদ খান সঙ্গে সঙ্গে তানভীরের দিকে তাকালেন। তানভীর আতঙ্কিত কণ্ঠে বলল, আমি সত্যি কিছু জানি না। বন্যা ভ্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলল। বন্যা মুখ ফুলিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা আর কোথায় যাবে, হয়তো ছাদে আছে। তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম সৌমদি সাহেব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি। মানে? তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে, বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীর ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। চলন্ত ট্রেনের ঝাঁকি সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দে মেয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করল। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘ আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে চিন্তিত স্বরে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে। আবির আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আবিরের দুষ্টামিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহব্যঞ্জক প্রদোষের একের পর এক আবেগপ্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়িত গত রাত ছিল আবিরের অত্যুষ অনুরাগ প্রকাশের রাত, নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত। অব্যক্ত অনুভূতি প্রকাশে চুল পরিমাণ কঞ্জুসপানাও করেনি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সন্তপ্ত ভালোবাসার অন্ত ঘটে। শাওনি ফজরের নামাজ পড়ে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, এখনও এত লজ্জা পেলে হবে? লজ্জায় অসার মেঘ মুখ ফুটে আর কিছুই বলতে পারল না। খানবাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, ওরা কোথায় যাচ্ছে? তানভীর ধীর কণ্ঠে জবাব দিল, ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলে যাওয়ার কি ছিল? মাহমুদা খান তপ্তস্বরে বললেন, আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম, ওরা গেল কিভাবে? আলী আহমদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসার কেউ না কেউ অবশ্যই জানতো। আলী আহমদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছেন। বাড়িতে এখনও কম বেশি মেহমান আছেন। তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকিস্বরে বললেন, ভাইজান কি রাগ করলে নাকি? আলী আহমদ খান রাগি রাগি মুখ করে তাকিয়েছেন কেবল। এর মধ্যে মালিহা খান রাজভারী কণ্ঠে বলতে শুরু করলেন, সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সব কিছু আগে থেকেই জানতে, তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সব কিছু মেনে নিলেই হতো। আমার ছেলেটাকে এভাবে নাকা দিলেও পারতে। আলী আহমদ খান হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠলেন। মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, হা হা, তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে? হ্যাঁ। আলী আহমদ খান হাসতে হাসতে বললেন, এসব কিছু তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে এতটাও নিষ্পাপ না। মালিহা খান রাগীস্বরে বললেন, আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। আলী আহমদ খান চাপাস্বরে বললেন, এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিহা খান তৎক্ষণাৎ বলে উঠলেন, কি? কে বলেছে? মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন,
তোমার ছেলে আর মেঘ মামনির বিয়ে আরও 3 বছর আগেই হয়ে গেছে। গত পরশুদিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো সে ততটা সাধারণ না। মালিহা খান নিস্তব্ধ হয়ে গেছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজান তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছে থাকলে তোদের সাথে আগেই মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষাও করতাম না, আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না, আমি কি কাবিন দিব? আমার ছেলে আরও 9 বছর আগে না বুঝেই কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছে কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলো পাথারি ছুটাছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে, তবু কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে। মোজাম্মেল খান কপাল কুঁচকে প্রশ্ন করলেন, আবির মেয়েকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ। কোথায়? সেটা আমি কি করে বলবো? আমিও তো অল্প শুনেছি। তোমাকে এসব কে বলেছে? আবির মেঘের বিয়ে হয়েছে এটাই বা কি বলেছে? তোর ছেলে তানভীর বলেছে? হ্যাঁ। মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছেন। তানভীর সেই যে মাথা নিচু করেছে, চোখ তুলে আর তাকাতেই পারছে না। বন্যা, রিয়া, মিম, আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে? তানভীর বারবার ঢোক গিলছে। আলী আহমদ খান মৃদুস্বরে বললেন, তানভীরকে কিছু বলে লাভ নেই। সে এক নির্বোধ, আর আমারটা ওর থেকে আরও বড় নির্বোধ। কিভাবে কি করেছে? কিভাবে করেছে এসব এখন আর জানতে হবে না। শুধু জেনে রাখ, তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মালিহা খান শীতল কণ্ঠে শুধালেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমদ খান মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে? এত সহজ। সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানভীর 3 জনই আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যাই। যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকে অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমিও সেভাবে রিয়েক্ট করিনি। রাকিবদের বিদায় করে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীরের ঘুরে ফিরে এক কথা, বিয়ে করলে 3 তারিখই করতে হবে। সে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এই বিয়ে আমি কোনো দিনও মানব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলের আসপর্দার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থাও ছিল না। তানভীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনের বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলে সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানভীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর, ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর 3 তারিখই বিয়ে হবে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালেন, বাসার বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়েক্ট করতে না, কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেত, তখন সবার আগে ব্যাগরা দিত মোজাম্মেল আর সাথে ওর মেয়ে। এই জন্য তানভীর আগে থেকে বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠাই। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায়ও নেই, তাই তোমাদের জানালাম। মোজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগী স্বরে বললেন, আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। আলী আহমদ খান ঠাট্টা স্বরে বললেন, তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই। মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের? সাহস হয়নি ভাইয়া, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, তোর এত সাহস হলো কিভাবে? তানভীর মাথা নিচু রেখেই বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের বন্ডিং খারাপ নাকি? আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছে করতে পারি। আদি ঠিক কিনা বল? আদি এতক্ষণ খাওয়ার তালে ছিল, কে কি বলেছে সেসবে গুরুত্বই দেয়নি। আচমকা তানভীর প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক। আলী আহমদ খান মৃদু হাসলেন, তবে মোজাম্মেল খান রাগে ফোঁসফোঁস করছেন। তানভীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে। কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকেই সবটা সামলাতে হচ্ছে। রাকিব নিচে আসতেই আলী আহমদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন, রাকিব এদিকে আসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? রাকিব নির্দ্বিধায় জবাব দিল, কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতে জানতে পেরেছি। বাসার কাউকে জানাওনি কেন? আবির নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল, অফিসে যেতে হবে।
ঠিক আছে যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসে চলে যেও। রিয়া শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা। এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পলক চোখে তানভীরের দিকে তাকিয়েই ছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যা খাওয়া দাওয়া শেষ করেই ব্যাগ গোছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করেছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না। তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদুস্বরে বলল, কী ব্যাপার, এখানে কি চাই? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা আছে। কি কথা আমাদের বলো? তানভীর আইরিনের মাথায় গাঁটটা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবত তোদেরকেই বলতেছি, সামনে থেকে সর এখন। আইরিন ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করে বলল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছো নাকি? তানভীর মৃদু হেসে বলল, ভাবছি। তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো। তানভীর মলিন হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গুরুগম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। সে না হয় দিয়ে আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন। বন্যা ক্রোধিত কণ্ঠে বলল, আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই। তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্মতে তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল, আমি কি করেছি? বন্যা নিজেকে সামলে নিয়ে ধীর গতিতে বলল, আপনি কিছু করেননি, আমারই কথা বলতে ইচ্ছে করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করল, শখের নারীর শখের থেকেও রাগের মূল্য 3 গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বন্যা তির্যকভাবে তাকালো। বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ঢোক গিলে সহসা হাসার চেষ্টা করলো। বন্যা নজর সরিয়ে ব্যাগ গুছাতে মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? বন্যা মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। মিম রুমে এসে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড়বাবু তোমাকে ডাকছেন আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ। সর্বনাশ এখনো হয়নি, কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চটজলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। বন্যা গম্ভীর গলায় জানালো, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনেও না শোনার মতো চলে গেছে। নিচে নামতেই আলী আহমদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথে বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, শুনলাম বনুর ফ্রেন্ড বাসে চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? আকলিমা খান চাপাস্বরে জিজ্ঞেস করলেন, বন্যা কি এখনই চলে যাবে? তাই তো শুনলাম। আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যেও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে। বন্যাকে দেখে সাকিব মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল, আপনি কি আমাকে চিনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ের মামাতো ভাই। আমার কিন্তু আরও একটা পরিচয় আছে। বন্যা ভ্রুকুচকে জানতে চাইল, কি? তানভীরের বন্ধু। ও। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উল্টালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? সাকিব তানভীরের হাত টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি আমাকে বাঁচান। বন্যার হিমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, মানে? ও সরি, বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একা যেতে পারবো, ধন্যবাদ। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে। তানভীরের পাশের সিটে সাকিব বসা। বন্যার কাছাকাছি এসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের কৃশ রক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারল না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর আকস্মিক ব্রেক কষল। সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসলো, চোখে ইশারা দিচ্ছিস কেন? যা বলার মুখে বল।
তানভীর ভারী কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলছি। গাড়ি থেকে নামবো কেন? তোরা কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙুল দিয়ে রাখছি। যাবি? যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে ফুপি আর ফুপ্পাকে বলবো, সাথে তোর আব্বুকেও বলবো। যা ইচ্ছে বলিস। সাকিব নামতেই তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে, তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ, না হয় এখানে নামিয়ে দেন, আমি একা চলে যেতে পারবো। তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে আসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর। মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুটিকে অকেজো করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়, কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেই বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বোন শুধু তোমার অবুঝ মনের বিবশ বাসনা ছিল, আমার ছেলে মানুষের কথাগুলো ভাইয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সব কিছু মেনে নিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেত। তবে ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম দিকে বোনের ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্তত বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমনি ভাইয়ার অবাধ ধৈর্যের অন্তও দেখেছি। 12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম। ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি, আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম। হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না। ভাইয়া বোনকে সবসময় বইয়ের মর্যাদায় দিয়ে এসেছে। বন্যা, তুমি বিশ্বাস করবে না, ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বোনের জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম বোনের চোখের দিকে তাকাতে পারতো না, বোনের সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমিই বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলেছিলেন ওনারা আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিলেন। খুব সহজে কৌশলে আমার থেকে সব কিছু জেনেও নিয়েছিলেন। আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাত হাসিটা দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিছুই বলবো না। বন্যা রাজভারী কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝেই করেছেন, তাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি এমনি বলে কতদিন কত কথা কাটাবে? কি হয়েছে বলো। আমার কিছু হয়নি, আমি বাসে যাব। তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরভার কণ্ঠে বলে উঠল, তোমার কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত তেজস্বী ঝড় বইছে। অস্ফুট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতায় জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখতে আর পারছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অভিনিবিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। বন্যা অতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল। তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। হৃদয়ের অপাতবৃত্ত আত্মত্যাগ কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না।
এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি, যে জীবনের আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই, তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনের উথাল পাথাল ঢেউয়ে শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, তুমি মেয়ে ভীষণ নির্দয়া। যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে, ততটা কৌশল আমার নিপাতেও প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তাভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকে না। আমার আব্বু একা চাকরি করে আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্ট বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদানস্বরূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো, কিছুই না। আপু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর হবেও না। আপনাদের বাসায় আবির ভাইয়ার যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করতো, কিন্তু আমার পরিবার এমন কিছু করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। তানভীরের অন্তরসহ বিস্ফোরিত দুচোখ ভেতরে ভেতরে জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথায় তানভীরের হৃদয় নিংড়ানো ব্যথাগুলো ভেতরটাকে বড্ড পোড়াচ্ছে। মনের ভেতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুরে উদ্ধাত ছাই হয়ে গেছে। তানভীর চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যা ত্রস্ত পায়ে এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তা কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মোখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 11 ঘন্টার জার্নি শেষে আবির আর মেয়ে কক্সবাজার পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্ট আগে থেকে বুকিং দেওয়া ছিল, সেখানেই উঠেছে। আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহের ছোটাছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘও ঘুমিয়েছিল, তবে ঘণ্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধঘুমে থেকেই পেটের উপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়া জড়িয়ে গেছে, যে মায়া আমৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ এখন একান্ত মেঘের হয়ে গেছে, যে পুরুষে অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্ধ্রে রন্ধ্রে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়ছে। সমুদ্রের গর্জন কানে বাজতেই মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ায় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজার এসেছে। বাসায় অনেকবার বলেও কখনো সেভাবে কাউকে রাজি করাতে পারেনি। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো। আবিরের উন্মুক্ত শরীর, গলার কিছুটা নিচে কালো তিলটা জ্বলজ্বল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয় হাসলো। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো। আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনে রাজকুমার আজ আমার হৃদয়ে স্ফুরিত উত্তাপ ছড়াচ্ছে।
আবির ঘুমের মধ্যেই পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যেই কপাল কুঁচকে নিভু নিভু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহুকি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখেই মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইল। আবির আচমকা এক টানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ দুচোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্যম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি। আবির ভ্রু নাচাতেই মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো। আবির দুহাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো, তুমি এত লজ্জা পেলে আহি আসবে কেমন করে? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস ছাড়ুন আমাকে। তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীতি কণ্ঠে ফের অনুরোধ করল, ছাড়ুন। আবির ধীর কণ্ঠে বলল, মনের ভেতর যে আগুন জ্বালিয়েছ সেই আগুন নিভাবে কে শুনি? মেঘ হতবিহ্বল। আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকল, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের ওপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকল, ও বউ। মেঘ মৃদুস্বরে বলল, আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের মুখের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করল। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদুরে কণ্ঠে বলল, আই ওয়ান্ট এ ডিপ কিস। মেঘ বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস ভঙ্গিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে আসছিলেন? মানে আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সব কিছু ভুলে গেলেন? বাহ ম্যাডাম বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করলো, আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নিগুড় ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরার রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি, আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না, কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ঢোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। দূর পাগলি, ভালোবাসে সরি টরি সব মূল্যহীন। ভালোবাসে কেবল ভালোবাসে অর্থবহ। আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করল। মেঘ ওষ্ঠ উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই মেঘ এক হাতে আবিরের চোখ ঢেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করল। আবির গলার স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্টের শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি 1 সেকেন্ডের সময় নিলে না। মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছে পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো চাবি ছুঁড়ে ফেলে দিব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, এখনই প্লিজ। আবিরের অনুরাগের সংগ্রহে মেঘের আকুতি অচিরেই ব্যর্থ হলো। মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান, অনুভূতির রাজ্যে শানিত নিঃসঙ্গের আভাস। আবিরের আবেগপূর্ণ অপ্রতীয়মান আবেশে কেটে গেল আরও কিছুটা মুহূর্ত। আবিরের প্রণয়ের পরিণীতা এখন পূর্ণতা লাভ করেছে। পরিতোষ আর লজ্জায় মেঘের ফর্সা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে। আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটতে প্রায় সন্ধ্যা হয়েছে। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 94তম পর্ব। মানুষ ভাবে সে গল্পের শেষটা জানে, কিন্তু জীবন কখনো শেষটা আগে বলে দেয় না। সে ধীরে ধীরে পর্দা সরায়, আর প্রতিটা অধ্যায়ে নতুন করে অবাক হতে শেখায়। আজকের পর্বের কোন মুহূর্তটা তোমার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর রোকসানাস লাইফ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। আবার দেখা হবে পরের অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।